এলপিপিতে ট্রান্সপোর্টেশন প্রবলেমের মধ্যে আজকে যেটা বলছি সেটা হচ্ছে ডিজেনারেসি ইন ট্রান্সপোর্টেশন প্রবলেম। ঠিক আছে, এর আগে যে প্রবলেম গুলো হয়েছে সেগুলো কিন্তু সব নন ডিজেনারেট প্রবলেম ছিল। ঠিক আছে, নন ডিজেনারেট প্রবলেম কাকে বলছে না, যখন আমরা ভ্যাম দিয়ে অর্থাৎ ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে বা যে কোনো মেথড দিয়ে প্রথমে আইভিএফএস টা বার করছি, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা বার করছি প্রবলেমটার, তখন যে নাম্বার অফ বেসিক ফিজিবল সলিউশন সেটা কিন্তু নাম্বার অফ রো প্লাস নাম্বার অফ কলাম মাইনাস ওয়ান, যে গিভেন ম্যাট্রিক্সটা রয়েছে। ঠিক আছে, যে ট্রান্সপোর্টেশন যে ম্যাট্রিক্সটা রয়েছে সেখানে এমটা হচ্ছে নাম্বার অফ রো, এনটা হচ্ছে নাম্বার অফ কলাম মাইনাস ওয়ান। তো এম প্লাস এন মাইনাস ওয়ান এগুলো যদি নাম্বার অফ বিএফএস এর সঙ্গে সমান হয়, নাম্বার অফ আইবিএফএস এর সঙ্গে যদি এটা সমান হয়, তখন সেটাকে আমরা বলি যে প্রবলেমটা নন ডিজেনারেট প্রবলেম। প্রবলেমটা নন ডিজেনারেট প্রবলেম, এবং অর্থাৎ নাম্বার অফ আইবিএফএস মানে হচ্ছে নাম্বার অফ অ্যালোকেশন। ঠিক আছে, এবং এতদিন যা প্রবলেম করেছি সেগুলো কিন্তু সব নাম্বার অফ অ্যালোকেশন এবং এম প্লাস এন মাইনাস ওয়ান দুটো সেম হয়েছিল। ঠিক আছে, যদি তিনটে রো থাকে, দুটো কলাম থাকে বা চারটে কলাম থাকে, তাহলে সেক্ষেত্রে আমার 3 + 4 - 1 অর্থাৎ তোর ছটা ছটা ইনিশিয়াল বিএফএস সলিউশন আমরা পেয়েছিলাম। ঠিক আছে, কিন্তু এইবার ডিজেনারেট প্রবলেম যখন আমরা করব তখন দেখবো এই দুটো জিনিস সমান হবে না, অর্থাৎ এম প্লাস এন মাইনাস ওয়ান এর থেকে কিছুটা কম আমরা আইবিএফএস পাবো। যদি এখানে 6 বেরোয়, তাহলে আমরা এখানে পেয়ে যাবো ধর 5টা পেলাম, 4টে পেলাম, এরকম টাইপের আইবিএফএস পাচ্ছি। তো সেই ক্ষেত্রে প্রবলেমটাকে বলা হচ্ছে ডিজেনারেট ট্রান্সপোর্টেশন প্রবলেম। ডিজেনারেট ট্রান্সপোর্টেশন প্রবলেম, তাহলে হেডিংটাতে হচ্ছে ডিজেনারেসি ইন ট্রান্সপোর্টেশন প্রবলেম। ডিজেনারেসি ইন ট্রান্সপোর্টেশন প্রবলেম। তো এই প্রবলেমটা বুঝলে, এই প্রবলেমটা হচ্ছে মোস্ট জেনারেল প্রবলেম অফ ট্রান্সপোর্টেশন, কারণ এখানে ট্রান্সপোর্টেশনের যাবতীয় যা যা হয় সবগুলো একটা প্রবলেমে ইউজ করা যাবে, মানে ইউজ হবেও। তো সেক্ষেত্রে ডিজেনারেসি ইন ট্রান্সপোর্টেশন প্রবলেম এটা বুঝতে পারলে কিন্তু গোটা চ্যাপ্টারটাই বোঝা হয়ে যাবে। বরং এর বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু এর থেকে সহজ হবে। সেখানে নন ডিজেনারেট প্রবলেম থাকবে এবং সিম্পলি প্রবলেমটা নামবে, কিন্তু এখানে কিন্তু আমাদের কিছু এক্সট্রা অ্যালোকেশনের ব্যাপার থাকছে, যেহেতু অ্যালোকেশন কম পাবো আমরা এম প্লাস এন মাইনাস ওয়ান এর থেকে। তো অ্যাট ফার্স্ট আমি একটা প্রবলেম নিয়ে নিচ্ছি। প্রবলেমটা 3 × 3 একটা প্রবলেম নিচ্ছি ধর। 3 × 3 একটা প্রবলেম আমি এখানে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই প্রবলেমের যে সংখ্যাগুলো আমাকে দেওয়া আছে কোশ্চেনে সেগুলো আগে লিখ। 0, 2, 1, এখন কোনায় কোনায় লিখতে হবে আমাদের। 2, 1, 5, 2, 4, 3 হচ্ছে 2, 4, 3। হেডিং গুলো থাকে হচ্ছে অরিজিন এবং ডেস্টিনেশন। অরিজিন এবং ডেস্টিনেশনটা ধর O1, এটা O2, এটা O3, আর এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2, এটা হচ্ছে D3, অর্থাৎ অরিজিন এবং ডেস্টিনেশন। ঠিক আছে, এটাকে আমরা প্রথমে সলভ করব বাই ভ্যাম, কিন্তু তার জন্য আমাদের যেটা দেওয়া থাকবে, এদিকে কলাম ওয়াইজ এআই দেওয়া থাকছে, এখানে বিজে দেওয়া থাকছে, এটা দেওয়া থাকবেই। প্রবলেমে কিন্তু অবশ্যই এটা দেওয়া থাকবেই। সেটা কি দেওয়া আছে এখানে? এখানে দেওয়া আছে হচ্ছে 5, 10, 5, 5, 5, 10, 5, 10, 5 দেওয়া আছে, ওদিকে 5, 5, 10 দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, এই যে দুজনের সামেশন অফ এআই, সবসময় প্রবলেমটা শুরু করার আগে এটা লিখে নিবি, সামেশন এআই ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে এখানে দেখে নে, সামেশন এআই সেটা হচ্ছে কিন্তু 5, 10, 5 মনে হচ্ছে যে 20 হচ্ছে, কত হচ্ছে 20।
এবং সামেশন বিজে করলে সেটাও কিন্তু দেখতে পাচ্ছিস 20 হচ্ছে। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে লাইক হিয়ার দিস, তাহলে দিস ইমপ্লাইজ the given the given problem is a balanced transportation problem. ঠিক আছে, ব্যালেন্সড কখন হয়? যখন সামেশন অফ এআই সামেশন অফ বিজে নট ইকুয়াল হয়, সরি ইকুয়াল হয়। আর আনব্যালেন্সড কখন? যখন নট ইকুয়াল হবে। ঠিক আছে, সামেশন অফ এআইটা 20 বেরোলো, সামেশন অফ বিজেটা এখন 25 বেরিয়েছে, তো সেক্ষেত্রে সেটাকে আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন বলে। এবং আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম কি করে সলভ করতে হয় সেটা করানো আছে অন্য ক্লাসে, ঠিক আছে? সেখানে যেটা কম থাকে সেখানে একটা এক্সট্রা রো বা কলাম অ্যাড হবে, সেই নিয়ম করানো হয়েছে। তো D1 D2 D3 দরকার পড়ে আরেকবার নাহলে করিয়ে দেবো অন্য টাইপের অঙ্ক দিয়ে, কিন্তু এই জিনিসটাকে বোঝ, এখানে সামেশন অফ এআই সামেশন অফ বিজে তার মানে সেম বেরোচ্ছে। তো সামেশন অফ এআই এবং সামেশন অফ বিজে সেম, এবং এবার আমরা করবো হচ্ছে ভ্যাম দিয়ে সেটার ইনিশিয়াল বিএফএস সলিউশন বার করব। তো সেটা খুবই সহজ, যেটা এতদিন করেছি সেই নিয়মেই হবে। প্রথমে আমাদের দেখে নিতে হবে এখানে সবচেয়ে মিনিমাম এলিমেন্ট কারা রয়েছে। এখানে প্রথমে রয়েছে 0 এবং 1, 0 এবং 1, এবং তাদের বিয়োগফলটা পাশে পাশে লিখে দিতে হবে। যেমন এই রো বরাবর যদি দেখি তাহলে 0 1 এর বিয়োগফল 1, পজিটিভ বিয়োগফলটা লিখতে হবে। 0 থেকে 1 মাইনাস করে -1 লিখলে হবে না, পাশের যে বিয়োগফলগুলো অলওয়েজ পজিটিভ লিখবো। তারপর 2 1, তার মানে এগেন 1, 2 3, এগেন 1, তাহলে তিনটেই 1। নিচে চলো, এখানে 0 আছে, 2 আছে, 2 আছে, তাহলে 2 হবে বিয়োগফলটা। 2 1 আছে, তার মানে বিয়োগফলটা 1 হবে। 1 আছে, বিয়োগফলটা এখানে কত হবে? 1 আর 3 আছে, মানে 2 হবে। এই যে বিয়োগফল বিশিষ্ট সংখ্যাগুলো আমরা পেলাম, বিয়োগগুলোর মধ্যে সেই বিয়োগগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় বিয়োগফল আছে, ঠিক আছে, সেটা একাধিক জায়গায় থাকতেই পারে, সেটা কিন্তু একাধিক জায়গায় থাকতেই পারে, কিন্তু যেটা সবচেয়ে বড় বিয়োগফলটা আছে তার করেসপন্ডিং রো বা কলমে অ্যালোকেশন হবে। ঠিক আছে, সবচেয়ে বড় বিয়োগফলটা কোথায় দেখতে পাচ্ছি আমরা? এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে দুটো 2 রয়েছে, এই 2 গুলোই হচ্ছে ম্যাক্সিমাম। তো সেটা ফার্স্ট কলামে রয়েছে এবং সেকেন্ড কলামের করেসপন্ডিং আছে, ফার্স্ট কলাম এবং সরি ফার্স্ট এবং থার্ড কলামের করেসপন্ডিং রয়েছে। তো যে কোনো একটা রেসপেক্ট আমরা অ্যালোকেশন করতে পারি, যে কোনো একটা রেসপেক্ট আমরা করতে পারি। আমি প্রথমটা যখন আছে প্রথমটা রেসপেক্টেই করছি। তো প্রথমটা রেসপেক্টে আবার এই কলামের বরাবর হচ্ছে, এই কলাম বরাবর যেটা মিনিমাম মোস্ট এলিমেন্ট রয়েছে, ঠিক আছে, সিআইজে, এগুলোকে বলা হয় সিআইজে, এগুলোকে বলা হয় সিআইজে। এখানে যেটা থাকে সেটা হচ্ছে সিআইজে, এখানে থাকে এআই, এখানে থাকে বিজে, আর ভিতরে যারা অ্যালোকেটেড হয় সেটাকে বলা হয় এক্সআইজে। ঠিক আছে, এই যে ঘরের এখানে এই কোনায় কোনায় যারা বসে আছে অলরেডি গিভেন, সেটা তারা হচ্ছে সিআইজে, আর যারা দেবো আমি এক্সট্রা করে অ্যালোকেশন সেগুলো হচ্ছে এক্সআইজে। তো যাই হোক, এদিকে দেখ, তাহলে এই 2 আছে এখানে ফার্স্ট কলামে মিনিমাম এলিমেন্ট 0, 0 ঘরে তাহলে অ্যালোকেশন হবে, 0 ঘরে অ্যালোকেশন হবে, কিন্তু কত অ্যালোকেশন হবে? কত অ্যালোকেশন হবে? 0 ঘরে হতে পারে 5 অথবা 5, 5 অথবা 5ই হতে পারে, তাহলে 5ই হয়ে যাবে, 5ই অ্যালোকেটেড হয়ে যাবে। এবং এই 5ও চলে গেল, এই 5ও চলে গেল, দুটো দিক থেকে 5 ফুলফিল হয়ে গেল। এবার চলে আসি পরেরটাতে, এবং 5 যখন দুটো রো বরাবর কেটে যাচ্ছে, তার মানে এটার কোনো ভূমিকা নেই, এখানেও আর কিছু নতুন করে অ্যালোকেটেড হতে পারবে না, এবং এই কলামেও নতুন করে আর কিছু অ্যালোকেটেড হতে পারবে না, যা হওয়ার হয়ে গেছে, পড়ে আছে এইটুকুনি। তার মধ্যে আবার ক্যালকুলেশন করতে হবে। তার মধ্যে কি ক্যালকুলেশন করব? 10-এর থেকে এখানে, তাহলে এখান থেকে 10 থেকে কিছুই জানি, তাহলে 10ই থাকবে, এখানেও 5 থেকে কিছু যায়নি, 5 থাকবে। বিয়োগফলটা একবারে লিখে নে পাশে। আচ্ছা দাঁড়া, নিচে কত থাকছে দেখ, নিচে 5 থেকে কিছু এফেক্ট পড়েনি, কারণ এই এখানে বরাবর কোনো অ্যালোকেশন হয়নি, এখানেও যা আছে থাকলো। বিয়োগফলগুলো লেখ,
বিয়োগফল কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, তাই যা আছে তাই লিখে দিলে হবে না। এই সংখ্যাটা একই থাকলো, কিন্তু তার মানে বিয়োগফলটা যে সেম থাকবে তা কিন্তু নয়। যেমন এখানে দেখতে পাচ্ছি সে 1 এবং 5 আছে। এবার 5 আর 1-এর জন্য এখন 4 বিয়োগফল হলো, 4 3-এর জন্য 1 বিয়োগফল হলো, 1 4-এর জন্য এখানে 3, 5 3-এর জন্য এখানে 2। এরকম ভাবে সাবট্রাক্ট করে আসছে। এবার আমরা অ্যালোকেশন করব। ম্যাক্সিমাম অ্যালোকেশন দেখতে পাচ্ছি এই 10-এর এখানে 4 এসছে, তাহলে এই বরাবর অ্যালোকেশন হতে পারে, এই বরাবর অ্যালোকেশনটা পসিবল। এই বরাবর মিনিমাম ঘরে হবে, তো মিনিমাম ঘর কোনটা? এটা মিনিমাম ঘর কোনটা? এই 1-এর ঘরটা হচ্ছে মিনিমাম, এই রো বরাবর হবে, এই রোর মিনিমাম হচ্ছে 1। কিন্তু সেই 1-এর ঘরে কে কে হতে পারে? এই 10 হতে পারে অথবা 5 হতে পারে। কিন্তু 10 থেকে আমি 5 নিতে পারলেও 5 থেকে তো 10 নিতে পারবো না, তাই মিনিমামটাই আমরা হবে। এখানে 5ই আসতে পারবে, 10 আসতে পারবে না, কারণ এখানে তো 10 আসলে এটা থেকে বেশি হয়ে যাবে, এটাকেও তো ফুলফিল করতে হবে, এর থেকে বেশি নিলে তো হবে না, এর থেকে কম নিতে পারিস, বেশি নিতে পারবি না। তো 5 আসলো মানে এটা কেটে গেল, তাহলে বাকি যে 10 থেকে 5 পড়ে থাকলো সেটা তোরা নতুন স্টেপ করে করতে পারিস, ডাইরেক্ট এখানেও বসাতে পারিস, কোনো অসুবিধা নেই। তো যদি নতুন স্টেপ করে করবি ভাবিস তাতেও হবে। তো এটা কেটে গেল, এটা কেটে গেল। তো বাকি যা যা রয়েছে আমি নাহলে পরের স্টেপে করে দেখাচ্ছি। এই স্টেপেও কেউ যদি করে কিছু কাটতে পারবে না, কারণ আর তো বিশেষ আছেই ঘর এই কটা, এবং বাকি যে কটা আছে পরপর বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে কর, এখান থেকে যেমন 10 থেকে 5 পড়ে রয়েছে, 5 থেকে 5ই পড়ে রয়েছে, বিয়োগফল আর রেখার দরকার নেই, কারণ ঘরই তো ওই কটাই রয়েছে, মানে 10 থেকে 10ই রয়েছে। তো সেই 5 গুলো কোথায় বসে যাবে? এখানে, এখানে বস। হলো, এইবার তাহলে এখানে চলে আয়। তাহলে দেয়ার ফোর বাই ফ্যাম, অর্থাৎ ভোগেল অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে আমরা কি পাচ্ছি? দি ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনস আর, সলিউশনস মানে এখানে অ্যালোকেশনের কথা বলা হচ্ছে। অ্যালোকেশনস আর কি কি অ্যালোকেশন আসছে না, এক্স 1 1 ঘরে একটা এসছে, এই যে যেরকম ম্যাট্রিক্সে করি সেটা হচ্ছে A 1 1 ঘর, তারপরে A 2 2, সরি A 1 2 1 3 2 1 2 2 2 3 এভাবে করবি, যেরকম ম্যাট্রিক্স লেখা হয়। তো ম্যাট্রিক্স হিসাবে এটা X 1 1 পজিশন, আমি পাশে কিন্তু লিখে দিয়েছি কোথায় কোনটা, এই অ্যালোকেশন গুলোকে এক্স এক্স দিয়ে ডিনোট করা হচ্ছে। তো এটা X 1 1, X 1 1 এ 5 আছে, তারপর এটা হচ্ছে X 2 2, এটা X 2 3, এটা X 3 3, সবগুলোই 5। X 1 1 হচ্ছে 5, X 2 2 5, X 2 3 5, সেটাও 5। ঠিক আছে, এবার নিজেরাই দেখ। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি কি কোনো 4টে এসছে, আমার 5টা আসা উচিত ছিল। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর the number of allocation equals to কত? 4 এসছে, এবং 4টা অবশ্যই 5-এর সঙ্গে সমান নয়। 5টা হচ্ছে 3 + 3 - 1, এই 3 + 3 - 1টা কে? 3টে রো আছে, 3টে কলাম আছে, -1। তাহলে m + n - 1 এর সঙ্গে নাম্বার অফ অ্যালোকেশন সেম দিচ্ছে না, একটা কম আছে, তার মানে এটা নন ডিজেনারেট, সরি ডিজেনারেট প্রবলেম হলো। নন ডিজেনারেট হলে এটা সমান আসতো, এবং এত যা প্রবলেম হয়েছে সেগুলো সব নন ডিজেনারেট, সেখানে কিন্তু সব সমান এসছে, এখানে আসলো না। তাহলে আসলো না যখন, এখানে লিখতে হবে, তাহলে দিস ইমপ্লাইজ দি গিভেন, বা এরকম ভাবে লিখ, দি আইভিএফএস টাকেই বলা ভালো, দি আইভিএফএস ইজ ডিজেনারেট।
যে আইবিএফএস ইজ ডিজেনারেট আইবিএফএস পাচ্ছি, তো সেটাকে আমরা কি করে সলভ করব? ঠিক আছে, সেটাকে আমরা সলভ করব কি করে? তাহলে শুরু কর। হয়েছে সবার এতটা? হ্যাঁ, হয়ে গেছে। এবার আমরা এটার অপটিমালিটি টেস্ট করব। অপটিমালিটি টেস্ট। তো যখনই নাম্বার অফ অ্যালোকেশন ইজ ইকুয়াল টু m প্লাস n মাইনাস ওয়ান এর সঙ্গে সমান হতো, তখন আমি লিখে দিতাম যে দেয়ারফর উই ক্যান অ্যাপ্লাই মোদি মেথড টু টেস্ট অপটিমালিটি। ঠিক আছে, বা অপটিমালিটি টেস্টের জন্য আমরা মোদি মেথডটা অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এখানে তো ওরকম ভাবে ডাইরেক্ট লেখাটা উচিত নয়। ঠিক আছে, যেহেতু সমান আসেনি, কিন্তু আলটিমেটলি আমরা সেই কনসেপ্টেই এগোবো জিনিসটা। কিন্তু একটা এক্সট্রা অ্যালোকেশন করে নিয়ে যে কটা অ্যালোকেশন কম থাকে সেটা করতে হবে। যেমন এখানে একটা কম থাকে, বেশিরভাগ ক্ষেত্রে একটাই কম থাকে, বেশি কম থাকে না। তাহলে এখানে লিখ, তো অ্যালোকেশন একটা করতে হবে, তার আগে আমি একটু টেবিলটা লিখে নিই তোদের, তাহলে সুবিধা হবে। যা যা অ্যালোকেশন এসছে সেই অ্যালোকেশন সহ টেবিলটাকে একবার নতুন করে লিখবি। ঠিক আছে, কোথায় কি কি সংখ্যা আছে? প্রথম কথা এখানে O1, O2, O3, D1, D2, D3, এগুলো বসিয়ে নে। যেমন এখানে রয়েছে কত, 0, 2, 1, 5, 2, 4, 3। যেখানে যা যা অ্যালোকেশন এখনো পর্যন্ত এসছে সেগুলো আগে লিখবো। এখানে একটা এসছে 5, এখানে একটা এসছে 5, এখানে একটা 5। ঠিক আছে, এত অব্দি আমরা পেয়েছি, এখন কিছু এক্সট্রা করবো না এখন। কিন্তু আমাদের এখানে যেটা করতে হবে, সেটা হচ্ছে আগে একটা এক্সট্রা অ্যালোকেশন লাগবে, কারণ আমাদের তো 5টা দরকার ছিল যাতে করে মোদি মেথডটা অ্যাপ্লাই করতে পারি। এখানে তো 5টা নেই, 4টে আছে, তো সেটা দিয়ে আমি যদি তোর অ্যাপ্লাই করতে চাই মেথডটা, তার জন্য একটা এক্সট্রা অ্যালোকেশন দরকার। সেটা কোথায় বসাবো? সেটা এমন জায়গায় বসাবো যাতে করে সেটা অন্য যারা অ্যালোকেটেড সেল রয়েছে তাদের সঙ্গে কোনো লুপ ফর্ম করতে না পারে। লুপ কিরকম দেখতে হয়? লুপ এরকম হতে পারে, ঠিক আছে, চৌকো, কিংবা এরকম হতে পারে। অ্যালোকেটেড সেলগুলো কোনায় কোনায় থাকবে, কোনায় কোনায় অ্যালোকেটেড সেল থাকবে। সব অ্যালোকেটেড সেলকে কভার করতে হবে এরকম কোনো কথা নেই। একটা অ্যালোকেটেড সেলের মাঝখান দিয়ে যেতে পারে, এরকম সবই হতে পারে। কিন্তু শুধুমাত্র যেখানে যেখানে লুপটা টার্নিং নেবে কর্নার পয়েন্টে, সেখানে সেখানে অ্যালোকেটেড সেল থাকবে। কোনো এখান থেকে টার্ন নিতে পারবে না, এখানে কোনো অ্যালোকেটেড সেল নয়, এখান থেকে নিতে পারবে। ঠিক আছে, এগুলো কর্নারে থাকতে পারবে, তো এগুলোকে লুপ বলা হচ্ছে। লুপ মানে কিন্তু এখানে সার্কেল নয়, এখানে সার্কেল বলে কিছু হয় না এরকম টাইপের, যা হবে সব চৌকোতেই হবে। তো যেটা বলার, যেখানে আমরা অ্যালোকেশনটা এক্সট্রা নিজেদের মতো করে হাইপোথেটিক্যালি অ্যালোকেশনটা নেব, সেখানে যেন সেই কলাম, সেই যে ঘরটা, সেটা যেন অন্যদের সঙ্গে লুপ ফর্ম করতে না পারে। অর্থাৎ সে যেন মেন সলিউশনে কোনো এফেক্ট ফেলতে না পারে, কারণ তাকে তো আমি নিজে থেকে নিচ্ছি, তা সে যদি এফেক্ট ফেলে তো মুশকিল। সে যেন বাদ চলে যায় একটা সময় পর। তো আমি সেটাকে যদি নিই, এখন যদি কেউ লিখবি না, আমি যদি বোঝানোর জন্য এপসাইলন অ্যালোকেট করতে হয় একটা স্মল কোয়ান্টিটি, সেটা যদি এখানে নিই, তো সেটা তো এর সঙ্গে এই 4টের সঙ্গে একটা লুপ ফর্ম করে ফেলছে, তাহলে এখানে সেটা নেওয়া যাবে না, এখানে কিন্তু নেওয়া যাবে না। কিংবা আর আমি দেখতে পাচ্ছি না এমন কোনো ঘর, না এটা বাদ দিয়ে সব নেওয়া যাবে, এটা ছাড়া সব নেওয়া যাবে, কারণ আর যেখানেই বসাস লুপ এমনিতেই ফর্ম করবে না। তো এখানে বসাবি, এখান থেকে যাবে, এখানে গেল, এখানে গেল, তারপরে এদিকে ব্যাক করবে কি করে? আর তো অ্যালোকেটেড সেল নেই। তো এখানে বসাবি, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, তারপর ব্যাক করবে কি করে? এখানে সব থেমে যাচ্ছে, এখানে নেই, এখান থেকে এখানে গেল, এখানে গেল, ধর এখানেই গেল, গিয়ে তারপর যাবে কোথায়? আর তো অ্যালোকেটেড সেল নেই। ঠিক আছে, এগুলো আবার করতে আমদানি। তো যাই হোক,
অ্যালোকেটেড সেল নেই। তার মানে একমাত্র এখানে বসালেই অ্যালোকেটেড মানে তোর লুপটা তৈরি হতে পারছে। ঠিক আছে, ফলে এইটা বাদ দিয়ে, এই ঘরটা বাদ দিয়ে সব জায়গায় নেওয়া যাবে। বোঝা গেছে কনসেপ্টটা? হ্যাঁ। তো ওই ঘরটাকে অ্যাভয়েড করে যে কোনো জায়গায় বসালে হবে। আমি যেখানে বসাচ্ছি আপাতত সেখানেই বসা, একজন একরকম করলে পরে অ্যান্সারে মানে মিলাতে পারবি না জিনিসটাকে। পরে নিজেরা যখন করবি যে কোনো জায়গায় নিবি। আমি ধর এই ঘরে নিচ্ছি। এই জায়গাটা আরেকবার বলো। এই জায়গাটা কেউ একটু গুছিয়ে বল দেখি ভালো করে। কে বলবি বল, কি বললাম বলবো, বল। আমাদের এখানে এপসাইলনটা এমন ভাবে নিতে হবে যাতে এপসাইলনের সাথে বাদ বাকি যে অ্যালোকেটেড সেলগুলো রয়েছে ওগুলো কোনো লুপ তৈরি করতে না পারে। আমাদের হুম। প্রত্যেকটা ঘরে দেখতে হবে, এখানে দেখলাম যে ওই 4 যেখানে আছে সেইখানটা দিলে লুপ তৈরি হয়ে যাচ্ছে। বাদ বাকি হুম। ঘরগুলোতে যদি বসাই আমরা এপসাইলনটাকে তো কোনো লুপ হতে পারছে না। তাই আমরা এই হ্যাঁ। 4-এর সেলটা ছাড়া বাদ বাকি প্রত্যেক জায়গাতেই বসিয়ে লুপটা তৈরি করতে পারবো, মানে এপসাইলনটা বসাতে পারবো। হ্যাঁ, বোঝা গেছে। সে অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে হয়তো 2-3 জায়গায় লুপ তৈরি করে ফেলছে, তো সেক্ষেত্রে 2-3 জায়গা বাদ দিয়ে বাকি জায়গায় নেবো। এখানে আমি দেখিয়ে দিলাম যে কোনো জায়গাতেই আর হবে না। তো তোরা শুধু এটাকে বাদ দিবি, এই ঘরটা বাদে বাকি যে কোনো জায়গায় নিলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এতদূর বোঝা গেছে? তাহলে যা করলাম সেটা একটু লিখে নিই এখানে আমি। আমি বলতে সবাই লিখবি, এটা লিখতে হবে কোথায় কি করলি। লেখ, উই ইন্ট্রোডিউস we introduce a small positive quantity epsilon কে ইন্ট্রোডিউস করলাম। কোথায় ইন্ট্রোডিউস করেছি নিজেদের মতো, যে যেখানে করবি সেই ঘরটা লিখবি। আমি এখানে 2 1 ঘর, মানে এটা হচ্ছে ম্যাট্রিক্সের দিক থেকে A21 সেলটা। তাহলে এই সেলের জন্য কোঅর্ডিনেটটা সেটা লিখতে হবে। তো পজিটিভ কোয়ান্টিটি এপসাইলন ইন দি সেল, in the cell 2, 1, so that, কিভাবে নিয়েছি যাতে করে অন্যদের সঙ্গে লুপ ফর্ম করতে না পারে, সো দ্যাট ইট ডাজ নট ফর্ম, এই কথাটা কিন্তু অবশ্যই মেনশন করবি। A loop, so that it does not form a loop with the allocated cell, with the other allocated cell বলতে পারিস, with the বা allocated cell। লুপ ফর্ম করলে সে অ্যান্সারে একটা এফেক্ট ফেলবে। আর লুপ ফর্ম করলে এফেক্ট ফেলবে মানে সেক্ষেত্রে তো আমি আমি নিজস্ব একটা অ্যালোকেশন হাইপোথেটিক্যাল, নিজেদের একটা কাল্পনিক অ্যালোকেশন, সেটা যদি অ্যান্সারে থাকে সেটা কি সঠিক হবে? এটা তো আলটিমেটলি নেই। সেটা আমরা মডিমেটর যাতে অ্যাপ্লাই করতে পারি, তার জন্য নাম্বারটা সমান করার জন্য, নাম্বার অফ অ্যালোকেশন এবং m+n-1টাকে সমান করার জন্য কি করছি। কিন্তু করছি বলে যেখানে সেখানে নিয়ে নেবো তা হবে না। সেই জন্য অন্যদের সঙ্গে লুপ না ফর্ম করে। ঠিক আছে, আশা করি মনে থাকবে, বারবার বললাম কথাটা। এইবার আমাদের যা করতে হয় নিয়ম অপটিমালিটি টেস্টে তাই করব, সেটাই করব। প্রথমে আমরা এখানে ইউআই ক্যালকুলেট করতে হয়, এখানে ভিজে ক্যালকুলেট করতে হয়, ইউআই এবং ভিজে। ইউআই ভিজে ক্যালকুলেট করার জন্য কি কি লিখতে হয়? প্রথম কথা, ভালো করে যাদের মেথডটা ঠিকঠাক করে ক্লিয়ার নয় আবার বলে দিচ্ছি, ভালো করে দেখবি। যেই রোতে বা কলমে যেই রোতে বা কলমে আমাদের সবচেয়ে বেশি অ্যালোকেশন থাকে, সেই রো বা কলামের করেসপন্ডিং ইউআই বা ভিজেতে 0 বসাতে হয়। ইউআই বা ভিজেতে 0 বসিয়ে নিতে হয়। এখন ধর এখানে দেখতে পাচ্ছি এই রোতে 3টে অ্যালোকেশন রয়েছে, এই রোতে 3টে অ্যালোকেশন রয়েছে। ঠিক আছে, বা আর কোনো রো বা কলামে 3টে অ্যালোকেশন নেই, ম্যাক্সিমাম 2টো আছে বা একটা আছে, কিন্তু 3টে অ্যালোকেশন নেই, তাহলে সবচেয়ে বেশি অ্যালোকেশন এই রো বরাবর আছে। এখন যদি বাই চান্স এরকম থাকতো, এখানেও একটা অ্যালোকেশন থাকতো, এখানেও একটা অ্যালোকেশন থাকতো, তাহলে 3টে হতো।
তাহলে এখানেও তিনটে ম্যাক্সিমাম, এখানেও তিনটে আছে অ্যালোকেশন, তার মানে কিন্তু জিরো আমি এখানেও জিরো বসাবো, এখানেও জিরো বসাবো, তা করলে হবে না। লাইসেন্স আছে যে কোনো একদিকে বসাতে পারবি, যে কোনো একটার করেসপন্ডিং বসাতে পারবি। অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালোকেশন তুই যদি একাধিক রো বা কলমে পাস, তোর ইচ্ছা খুশি মতো যে কোনো একটাতে বসাতে পারবি, সব কটাতে বসানো যাবে না। ঠিক আছে, এখানে সেই কেসটা আসছে না, কিন্তু আমি অন্য কেসের কথা বলে দিলাম। তো এখানে রোতে তিনটে আছে মানে এইটার করেসপন্ডিং বসালাম। অন্য কোথাও যদি আরো তিনটে থাকতো সেখানে আমি বসাতে পারতাম না, যে কোনো এক জায়গাতেই বসাতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? এইবার এই জিরো দিয়ে আমাদের ক্যালকুলেট করতে হবে বাকি ইউআইভি যেগুলোকে। একটা জিরো বসিয়ে নিয়েছি মানে আমরা কাজ শুরু করে ফেলতে পারবো। সবসময় বাকি যারা ক্যালকুলেটেড হবেই, যেমন এটা, এটা, এখানে যারা যারা আছে তারা কিন্তু আমাদের অ্যালোকেটেড সেলের মাধ্যমে ক্যালকুলেট করতে হবে। অ্যালোকেটেড সেলের মাধ্যমে ক্যালকুলেট করতে হবে, আমি বলে দিয়েছি। অ্যালোকেটেড, শর্টে মনে রাখবি যেটা, অ্যালোকেটেড সেলের মাধ্যমে ক্যালকুলেট করতে হবে। এবং ক্যালকুলেটরটা হবে, মানে ক্যালকুলেশনটা হবে ভিতর মাইনাস বাইরে, ভিতরে মাইনাস বাইরে। ব্যাপারটা কিরকম? যেমন এখানে জিরো আছে, এটা বাইরে আছে, ভিতরে কে আছে? ভিতরে 5 আছে। তাহলে এটা কি হবে? ভিতর মাইনাস বাইরে করলে 5 মাইনাস 0 করে 5। এর থেকে সহজ ভাবে আর কি করে বলা যায়? অ্যালোকেটেড সেল কোথায়? এখানে আছে একটা। তার মানে ভিতরে কি আছে? 1, বাইরে কি আছে? 0। 1 মাইনাস 0 মানে 1। এখানে এটা একটা অ্যালোকেটেড সেল, নিজেদের থেকে নেওয়া হলেও সেটা তো অ্যালোকেটেড। তো 2 মাইনাস 0, ভিতরে কি আছে? 2, বাইরে কি আছে? 0। 2 মাইনাস 0 মানে 2। আবার চলে আয় এখানে, ধর ভিতরে কি আছে? 0, বাইরে কি আছে? 2। ভিতরে কি আছে? 0, বাইরে কি আছে? 2। তাহলে 0 মাইনাস 2, তার মানে -2। ক্লিয়ার হয়েছে কথাটা? এবার এটা ক্যালকুলেট করতে হবে, এটার জন্য অ্যালোকেটেড সেল আমি পাচ্ছি এটা, এটার জন্য অ্যালোকেটেড সেল আমি এটা পাচ্ছি। তো এখানে ভিতরে কি আছে? 3, বাইরে কি আছে? 5। ভিতর মাইনাস বাইরে করলে কি হবে? 3 মাইনাস 5 অর্থাৎ -2। বোঝা গেছে সবার? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, একদম সহজভাবে বললাম, কিন্তু এটাকে যদি আমি থিওরিটিক্যালি বলি তাহলে লিখবো হচ্ছে, লেখাটা কি এক্সামের টাইমে আমাদের লিখতে হবে? তুমি এখন যেটা লিখছো? লিখে দিবি, আমি এক লাইন লিখবো। উই ক্যালকুলেট, কি ক্যালকুলেট করছি? বা এরকম ভাবে লিখতে পারিস, একটু বেশি লিখে দিই, একটু বেশি করে লিখে দিই, দাঁড়া। সিন্স লিখে ঠিকই সুন্দর করে করবি, কি আছে কিন্তু টাইমটাকে একটু ঠিকঠাক করে করতে হবে। তো লিখে টিকে সুন্দর করে করলে আর একটা বেশি অঙ্ক করা যাবে না। ওই জন্য তো টাইম তাড়াতাড়ি হাত চালাবি, ভুলভাল কম করবি, তাড়াতাড়ি হাত চালাবি। আমাকে তাহলে 4টে পরীক্ষা মিলিয়ে একটা পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সিন্স সেকেন্ড রো, একটু বেশি করে লিখে দিই, পরে যা করলাম সেটাই লিখছি গল্পটা। সিন্স সেকেন্ড রো কন্টেন্স ম্যাক্সিমাম number of allocation, second row contains maximum number of allocations, we put u2 equals to 0 পুট করেছি। u2 সেকেন্ড রোর করেসপন্ডিং u1 u2 u3, সেকেন্ড রোতে কি আছে? u2 আছে। we now calculate কিভাবে we now calculate other ui and vj। ঠিক আছে, আদার যে ইউআই ভিজেস গুলো রয়েছে সেগুলো using the
ফর্মুলা সিআইজে মানে বলেছি অলরেডি, সিআইজে মানে ভিতরের কোণার যেটা বসে আছে, মানে যেটা ওই কোয়েশ্চেনে ভিতরে রয়েছে যেগুলো সিআইজে, থাকে। আর ইউআই ভিজে। এখন আমি কিভাবে ক্যালকুলেট করেছি, ধর এটা ক্যালকুলেট করতে চাইছি, এটার জন্য ভিতর মাইনাস বাইরে করেছি, অর্থাৎ সিআইজে মাইনাস ইউআই করে আমি ভিজে পেয়েছি, সিআইজে মাইনাস ইউআই করে আমি ভিজে পেয়েছি। তার মানে যদি ঠিকঠাক করে লিখি, আমি তো দুজনের জন্য লিখতে হবে, আলাদা আলাদা করে লিখবো না, তাই সিআইজে ইকুয়ালস টু ইউআই প্লাস ভিজে লিখে দিলেই হয়ে যাবে। সিআইজে ইকুয়ালস টু ইউআই প্লাস ভিজে লিখে দে। ইউজিং দি ফর্মুলা সিআইজে ইকুয়ালস টু ইউআই প্লাস ভিজে ফর অ্যালোকেটেড সেল। এটা সুন্দর করে লিখে দিলাম, সব অঙ্কে এই লেখাটাই লিখবি, অ্যালোকেটেড সেল। এটা কিন্তু অন্য নন অ্যালোকেটেড সেলের জন্য কিন্তু ক্যালকুলেশন করতে হয়নি, বা করা যায় না এভাবে। নিয়ম হচ্ছে অ্যালোকেটেড সেলের মাধ্যমে ইউআই ভিজে গুলোকে আনতে হবে। ক্লিয়ার কনসেপ্টটা? হ্যালো? হ্যাঁ, হয়েছে? আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে থিটা অ্যালোকেশনের ব্যাপারটা। থিটা অ্যালোকেশন করতে হবে। তো থিটা অ্যালোকেশন করার জন্য কি করতে হয়, নিয়মটা কি, থিটার জন্য কি ব্যাপার স্যাপার আছে। তো তার থিটা অ্যালোকেশন করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা প্রথমে হচ্ছে ক্যালকুলেট ডেল আইজে ইকুয়ালস টু সিআইজে মাইনাস ইউআই প্লাস ভিজে। অ্যালোকেটেড সেলের জন্য যেমন সিআইজে ইকুয়াল টু ইউআই প্লাস ভিজে হয়, কারণ ডেল আইজে সেক্ষেত্রে 0। আর আমরা কি করব এখন, উই ক্যালকুলেট ডেল আইজে ইকুয়াল টু সিআইজে মাইনাস ইউআই প্লাস ভিজে ফর নন অ্যালোকেটেড সেল, নন অ্যালোকেটেড সেলস। এটা কিন্তু কোনো অ্যালোকেটেড সেলের জন্য ক্যালকুলেট হবে না, এটা কোনো নন অ্যালোকেটেড সেলের জন্য ক্যালকুলেট হবে না, এটা কোনো অ্যালোকেটেড সেলের জন্য ক্যালকুলেট হবে না, নন অ্যালোকেটেড সেলের জন্য ক্যালকুলেট হবে, এবং সেটা গোলের মধ্যে লিখবো এরকম ভাবে, এখানে একটা গোল করে লিখবো, এরকম ভাবে লিখতে হবে, গোলের ভিতরে ভিতরে, এখানে কিছু সেকেন্ড রোতে কিছু লাগবে না, এরকম ভাবে লিখতে হবে। বেশি না, চারটেই ক্যালকুলেট করতে হবে, জাস্ট জাস্ট চারটে ক্যালকুলেট করতে হবেই। তো কর, কি একবার বলেছিস কি? ওইদিকে যাও, লেখা দাঁড়া, হয়নি। হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, ওগুলো তোরা ওরকম খাতার সাইডে সাইডে লিখবি ছোট ছোট করে। তো নিচে লিখলে নিচেও লিখতে পারিস, অসুবিধা কিছু নেই। দেখ এদিকে, যদি এটার জন্য করছি, সিআইজে কে আছে 2, সিআইজে কে আছে 2, মাইনাস ইউআই কত আছে -2, ভিজে কত 1, তার মানে কত হলো +4 -1 3, তো হয়েছে 3 হয়েছে। এখানে কর 1 মাইনাস আর মাইনাস হবে অফ -2, 1 মাইনাস অফ -2, তার মানে +2, মানে +3 হয়ে গেল, -5। নিজেদের মতো করে ক্যালকুলেট করবি, আমি জাস্ট মনে মনে ঠিকঠাক করে করে নিবি, তাহলেই হবে। 1, এটা 3 হয়ে গেল, -5, -2 আসলো, -2 আসলো মানে অপটিমালি রিচ করেনি। -2 কেন তাহলে আসলো দাদা? কত আসবে? 1 রয়েছে, তুমি ইউআই প্লাস ভিজেটা প্লাস করতে হবে, তাহলে -2 প্লাস প্লাস কি 5 করবি? -3, তো মাইনাসে মাইনাসে +3, তো 1 + 3 তো 4 হবে। কি বলছিস? ও সরি সরি সরি, ঠিক আছে ঠিক আছে, আমি 5টাকে মাইনাস নিয়েছিলাম। জায়গা থেকে দেখ, এরকম একটা যদি ডিজিটও এদিক ওদিক হয়, পুরো কিন্তু সব গন্ডগোল। এলপিবি কিন্তু যত সহজ তত কঠিন, ঠিক আছে? ওর কথা সবকটা পেপারই তাই, একটা ডিজিট কিন্তু এলপিবির ক্ষেত্রে খুব গায়ে লাগবে ব্যাপারটা, একটা ডিজিট এদিক ওদিক হলে কিন্তু অ্যান্সার পাবি না। আর অ্যান্সার পাবি না কি, সবচেয়ে বড় কথা, তুই মানে হয়তো এমন কিছু একটা অ্যান্সার পেয়েও যাবি, কিন্তু সেটা তোরা বুঝতে পারবি না সঠিক করেছিস না ভুল করেছিস, কারণ এলপিবিতে প্রুফ করার কোনো ব্যাপার নেই, যেটা প্রুফ করে যে তুই দেখে বুঝতে পারবি মিলছে না বলে, কিছু না কিছু অ্যান্সার পাবি, কিন্তু সেটা সঠিক কি ভুল বাড়িতে এসে বুঝতে পারবি।
তো খুব কনসিয়াসলি করতে হবে। ওই জন্য ফার্স্ট হাত চালাবি, পারলে এক্সট্রা অঙ্ক যদি করতে পারিস খুবই ভালো, কারণ কোথাও ভুল থেকে গেলে মুশকিল। 2 রয়েছে এখানে, দেখে না এদিকে 2 বল। আর 2 5 রয়েছে। হবে। 2 - 2 + 2, তার মানে হয়ে গেল 2। আর এটা কত বল? 4 - of 5 -2 হবে। + 1 হবে 5। ঠিক আছে, ডেল আই যে ক্যালকুলেট হয়ে গেল। ডেল আই যে সবাই পজিটিভ এসেছিল, কিন্তু -2টা গন্ডগোল করেছে, ও নেগেটিভ এসছে, তার মানে অপটিমালি রিচ করতে দেয়নি। ঠিক আছে, তো এখানে লিখতে হবে, লিখ এখানে হিয়ার ডেল 1 3 বলতে পারি সেটাকে, অবশ্যই 1 3 বলবি। 1 3 নম্বর ঘর, ফার্স্ট রো থার্ড কলাম, ইজ লেস দ্যান 0। ডেল 1 3 টা কত? -2, সেটা লেস দ্যান 0। তাহলে দিস implies optimality is not reached। সাধারণত প্রথমবারে অপটিমালি রিচ করে না, ঠিক আছে, রেয়ার কেসে হয়তো প্রথমবারে করে গেল, কিন্তু সেই টাইপের প্রবলেম আশা করি পরীক্ষায় দেবে না। অপটিমালিটি ইজ নট রিচড, অন্তত একটা টেবিল আবার করতে হবে। তো অপটিমালিটি রিচ করেনি তো ভালো কথা। এইবার আমরা কি করব তাহলে? তো থিটা অ্যালোকেট করব, অপটিমালিটি দাদা রিচ করে গেল। বল। বলছি কি, ধরো এই টেবিলটা আমাদের অপটিমালিটি রিচ করে গেল, মানে কথার কথা হুম, বলছি, তো হুম, তখন হুম। ওখানে এপসাইলনের জায়গাটা কি করব? এই টেবিলে রিচ করে গেল, এপসাইলন তো এমনিতেও টেন্স টু 0 ধরে নেবো অ্যান্সারে। মানে এপসাইলনটাকে 0 ধরে নেবো, হুম, মানে ক্যালকুলেট করার সময়। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু সেটা বড় কথা না। তো এবার কি হচ্ছে, অপটিমালিটি রিচ করলে আমাদের থিটা ফিটা কিছু লাগতো না। অপটিমালিটি রিচ না করলে আমাদের থিটা অ্যালোকেট করতে হবে। কোথায় অ্যালোকেট করতে হবে? মোস্ট নেগেটিভ সেলে অ্যালোকেট করতে হয়। মোস্ট নেগেটিভ সেলে, নেগেটিভ হলে তবে অ্যালোকেট করতে হয়, এবং যেখানে সবচেয়ে কম এসছে ভ্যালুটা, যেখানে সবচেয়ে কম এসছে সেখানে আমাদের অ্যালোকেট করতে হবে। সবচেয়ে কম বলতে একটাই নেগেটিভ, সেটাই সবচেয়ে কম, এর থেকে কম তো আর কেউ নেই, তো সেখানে আমাদের থিটা অ্যালোকেট করতে হবে এরকম ভাবে। ঠিক আছে, থিটা অ্যালোকেশন করলাম। থিটা অ্যালোকেশন করার পর এইবার আমাদের লুপ তৈরি করতে হবে। থিটা অ্যালোকেশন করে লুপ ফর্ম করতে হয়। লুপটা কিভাবে ফর্ম করতে হয়? লুপটা ফর্ম করতে হবে অ্যালোকেটেড সেলের মাধ্যমে। অর্থাৎ আমি এখান থেকে এখানে, কেউ করবি না, আমি আগে দেখে নেবো। এখান থেকে এখানে যেতে পারি, তারপর এপসাইলনে আসতে পারি। এপসাইলনকে অ্যাজ অ্যালোকেটেড সেল হিসেবে ধরে থিটা, থিটা যখন তুই ইন্ট্রোডিউস করবি তখন তুই এপসাইলনের ঘরকে লুপের মধ্যে রাখতে পারবি। কথাটা ক্লিয়ার কর একদম। এপসাইলন যখন নেব তখন সে যেন অন্যদের সঙ্গে যারা রয়েছে অলরেডি তাদের সঙ্গে লুপ ফর্ম করতে না পারে, কিন্তু যখন নিয়ে নেব তারপর তাকে কিন্তু অ্যাজ এ অ্যালোকেটেড সেল হিসাবেই আমরা ইউজ করে থিটা নিয়ে, থিটাকে দিয়ে লুপ ফর্ম করাতেই পারি, সেটা অসুবিধা নেই। কিন্তু এপসাইলন নিজে যেন অন্যদের সঙ্গে না করে। কথাটা বোঝা গেছে? এখান থেকে এখানে যেতে পারি, এখানে যেতে পারি, এখানে যেতে পারি, এখানে আসতে পারি। ঠিক আছে, এবার উপরে যেতে পারি, নিচে যেতে পারি, কিন্তু নিচে গিয়ে লাভ নেই। নিচে গেলে এখান থেকে আর যাওয়ার পথ নেই, এখান থেকে আর যাওয়ার কোনো জায়গা নেই, আমাকে উপরেই যেতে হবে। বোঝা গেছে কি না গেছে? হ্যালো? হ্যাঁ। তো বোঝা যখন গেছে তাহলে কর। তাহলে এই লুপটা আসছে আমাদের, আমাদের কিন্তু এই লুপটা আসছে। ঠিক আছে, এই লুপটা তৈরি হলো। এই বক্সের মধ্যেই দেখাবো। এই বক্সেই তো হবে ওটা, এগুলো সব এই বক্সের মধ্যেই হবে। হয়েছে? তেরো এরও দিয়ে দিই, দেখিয়ে দে। স্যার আলাদা বক্সে দেখিয়েছিল, ওই কারণে জিজ্ঞাসা করলাম। ও না, এটা তোর এই বক্সেই হবে। এরপরে যখন আমরা অপটিমালিটি রিচ করিয়ে দেব, তারপরে লাস্টের
একটা টেবিল করে ওটা শেষ হবে, যে ওখানে সবাই পজিটিভ এসছে ওটা দেখিয়ে শেষ হবে। ওখানে লুপ হবে কি করে? ওখানে তো আবার একটা এই সমস্ত তুলে আবার নতুন বক্স করতে হবে, কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, কোনো তুলেই বইতেই করা নতুন থাকে না। বক্স করেছে, খালি অপটিমাল, মানে অপটিমাল বলছি, যেগুলোতে অ্যালোকেটেড ছিল ওইগুলোতে করেছে, আর যেটা ওই -2 ছিল ওই বক্সটায় আর কি এটা থিটা বড় অ্যালোট কথা না, করেছে এটা যেটা। তুই এখানেও করতে পারিস, পরের টেবিলে করতে পারিস, কিন্তু কোনো বইতে করা থাকে না, আমিও কখনো করিনি ওরকম। তো তোরা এখানেই করে দিবি। আর টেবিল করার দরকার নেই, টেবিল লাস্টে গিয়ে একবার অপটিমালিটি রিচ করার পর করবি, মাঝখানে আর কোনো এক্সট্রা টেবিলের দরকার নেই। এই একটা বক্স, একটা লুপ তো লেখার জন্য আমাদের কোনো প্রয়োজন নেই আরেকটা বক্স করার। যাই হোক, যত বক্স যত লিখবি তত ভুল হবে কিন্তু, ওই জন্য বক্স বক্স কম করাই ভালো। যাই হোক, দেখ এদিকে থিটা হয়েছে, কোনায় কোনায় করতে হয়, তো কোনায় কোনায় কি করতে হয়? এটা যেহেতু থিটা অ্যালোকেট করেছি মানে প্লাস থিটা করেছি, অ্যালোকেট করেছি মানে ইন দ্য সেন্স প্লাস থিটা করেছি। এখানে তো আমরা মাইনাস থিটা করবো, তারপরের ঘরে আবার প্লাস থিটা করবো, তারপরের ঘরে আবার মাইনাস থিটা করবো। আমাকে তো থিটা যে এক্সট্রা এনেছি সেটাকে তো আমাকে অ্যাডজাস্ট করতে হবে প্লাস মাইনাস করে করে। দুটো প্লাস দুটো মাইনাস এসেছে, দেখ কোনায় কোনায় দুটো থিটা প্লাস দুটো থিটা মাইনাস, তার মানে থিটা কিন্তু আলটিমেটলি গেল, ওভারঅল ঠিকঠাকই থাকলো। হয়েছে? এইবার লেখ, এইবার থিটার ব্যাপারে, এপসাইলনের ব্যাপারে তো বলেছিলাম, এবার থিটার ব্যাপারে গল্প লিখতে হবে। লেখ উই অ্যালোকেট theta greater than 0 in the cell in the, এভাবে লিখি আরো ভালো লাগবে, মোস্ট নেগেটিভ সেল। এই লেখাটার আচ্ছা, আমার যাবতীয় কাছে যদি ভেতরটা। সময় না থাকে হুম। তাহলে আমি লেখাগুলো বাদ দিয়ে যদি শুধু মানে কিছু লেখা অপটিমালি রিচ করছে না, শুধু ওইটুকু লিখে, তাহলে কি আমার নাম্বার কাটবে? টাইম না থাকলে, টাইম থাকলে লিখবি সব। আমি টাইম না থাকলেই জিজ্ঞাসা করছি, নাম্বার টাইম কি না কাটবে? থাকলে কাটবে কিনা এটা টিচারের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, কাটা উচিত নয় একদম, হয়তো 1 নম্বর হয়তো কাটলো কাট, তুই শর্টে কিন্তু কতটা কিছু কিছু লেখাটা হ্যাঁ। পরিষ্কার করে বোঝাতে কেউ পারছিস এক তার উপর নম্বর ডিপেন্ড কাটে না করছে। দাদা, কেউ কাটলে পুরোই কেটে দেয়, আদারওয়াইজ পুরো নাম্বার দিয়ে দেয়। কারণ দেখ এবার তুই, এমসিকিউতে প্রচুর লেখা। আমি না না, যেটুকুনি পুরো নাম্বার লেখালাম, দেয় না। ম্যাম না নাম্বার বলছিল যে কাটবে। ইনস্ট্রাকশন আছে, পার্ট পার্ট করে এক একটা পার্ট কমপ্লিট করার জন্য এক একটা নাম্বার আছে। আমি কিন্তু যেটুকুনি লিখালাম একদম মিনিমাম মোস্ট লেখালাম, এর থেকে এইটুকুনি না লিখলেই নয়, কেননা কি করেছি জাস্ট এক কথায় আমি জিনিসটাকে ইন্ট্রোডিউস করেছি। এপসিলনটা কেন আমি এখানে অ্যালোকেট করলাম, এপসিলন তো অ্যালোকেট অন্য জায়গাতেও করতে পারতাম, কেন করলাম কারণ এটা অ্যালোকেটেড সেলের সঙ্গে লুপ ফর্ম করেনি বলে করেছি। তারপর আমি ওই যে ভিতরে গোল্লা গোল্লার ভিতরে আমি কি সংখ্যা লিখলাম সেটা ডেল আই জে মাইনাস সি আই জে এরকম ভাবে লিখেছি। তারপর ইউআই ভিজে গুলো কি করে ক্যালকুলেট করলাম, এইটুকুনি যদি তুই বাস দিতে চাস আমি দিতে পারি, আশা করি কিচ্ছু বলবে না এর জন্য, কারণ এটা সবাই জানে যে কেন করা হয়েছে। কিন্তু বাকি যে লেখাগুলো এপসাইলন থিটার ব্যাপারটা তো বাদ সবাই জানে, দেওয়াই খালি যাবে। এইটুকু লিখে দিলে হবে না যে এই সেলটায় থিটা অ্যালোকেট করলাম। থিটা বলছি মানে ওই সেলটা এপসাইলনটা অ্যালোকেট করলাম। তোরা চেষ্টা করবে ওইটুকুনি লেখার থেকে দুটো ওয়ার্ড বেশি লিখতে হবে, লিখে ফেলবি। প্র্যাকটিস করে করে হাত ফাস্ট কর, কিচ্ছু করার নেই। ঠিক আছে, যেটা করবি সব কমপ্লিটলি লিখবি ঠিকঠাক করে। We allocate theta greater than 0 in the most negative cell, কোন সেলটা দেখ 1 3 তে অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, and form a loop with the other allocated cell. With the other allocated cell we take, এবার থিটার ভ্যালুটা লেখার সময় কি লিখবো, we take থিটা ইকুয়ালস টু, থিটা নিতে হচ্ছে যেখানে যেখানে মাইনাস থিটা পড়েছে
লুপ ফর্ম করতে গিয়ে যেখানে যেখানে মাইনাস থিটা পড়েছি সেই মাইনাস থিটার যে অ্যালোকেশন গুলো, যেখানে যেখানে মাইনাস থিটা পড়েছে সেই মাইনাস থিটার ঘরে যে অ্যালোকেশন গুলো উপস্থিত আছে তাদের মিনিমামটা, এখানে বাই চান্স দুটোই 5, কিন্তু এখানে ধর এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে 2 আর 3 এর মিনিমাম অর্থাৎ 2 নিতাম। ঠিক আছে, এখানে 5 আর 5 এর মিনিমাম মানে 5ই নিতে হবে। উই টেক থিটা ইকুয়ালস টু মিনিমাম অফ 5,5। এই 5,5টা পেলাম কোত্থেকে? যেখানে যেখানে মাইনাস থিটা পড়েছে তাদের অ্যালোকেশনের মিনিমাম ভ্যালুটা। হয়েছে? নাও অন্যগুলো তো এত লিখতে হয় না, এখানে তো এপসাইলন টেপসাইলন দু রকম জিনিস রয়েছে বলে থিটা এপসাইলন, তাই জন্য এত লিখতে হচ্ছে। অন্যগুলো তো থিটার গল্প লিখলেই হয়ে যায়। আর যদি প্রথমেই রিচ করে যায় অপটিমালিটি, তাহলে তো তাও লিখতে হবে না। তাহলে লিখ ইউজিং বা টেকিং epsilon tends to 0, the improved solutions are, কি হবে বল? কোথায় কোথায় কি কি এসছে গুছিয়ে লেখ এবার। থিটার ভ্যালু 5, 5 থেকে 5 বিয়োগ হয়ে গেল, তার মানে 0 হয়ে গেল, তাহলে প্রথম ঘরে কোনো অ্যালোকেশন নেই। থিটার ভ্যালু 5 মানে এখানে 5 অ্যালোকেটেড আচ্ছা হবে। দাদা, বল। বলছি কি আমি যখন এখানে যখন যেটা লিখবে এখানে তো একটা টেবিল করে নিয়ে তারপরে সাজিয়ে নিলে ভালো হতো না লিখতে? টেবিল তো এবার এমনিতেও করতে হবে, ওটাই বললাম। তো করতে হবে। আগে সলিউশনটা লিখে নি। ওখানে 5 এসছে, এখানে একটা এপসাইলনটা 0, থিটাটা 5, তার মানে এখানে একটা 5 পেয়েছি। এখানের 5-এ কোনো গন্ডগোল নেই, এই 5 যা ছিল এজ ইট ইজ তাই রয়েছে। থিটার ভ্যালু 5, তার মানে এখানটা 0 হয়ে গেছে, তার মানে কোনো অ্যালোকেশন লেখা যাবে না। কথাটা বোঝা যাচ্ছে? যেখানে যেখানে থিটার ভ্যালু 5 বসিয়ে সব 0 হয়ে যাচ্ছে সেখানে অ্যালোকেশন লেখার দরকার নেই। সেই হিসাবে আমাকে দেখে দেখে বল তাড়াতাড়ি। এবার বল x13 সমান 5, তারপর কি এসছে? তারপর x21 = 5, x1 দেন তারপরে x22 = 5 আর x23 = 0। 2 3 কোথায় পেলি? ওটা তো লেখা যাবে না। কেন? 2 তে তো 0 হয়ে যাচ্ছে। x33 0 গুলো লিখবো না? 0 লিখতে হয়? 0 লেখা যাবে না। 0 মানে আচ্ছা অ্যালোকেশন নয় কোনো। অ্যালোকেশন মানে কিছু একটা ভ্যালু আছে, এটা লিখবি ডাইরেক্ট 3 3 x 3 3। অ্যালোকেশন কখনো 0 হয় না, পজিটিভ কিছু না হলে তার অ্যালোকেশনের মানে কি? যেগুলোতে নন অ্যালোকেটেড সেল সেগুলো অ্যালোকেটেড সেল উইথ অ্যালোকেশন 0। ঠিক আছে, তাই 0 অ্যালোকেশন আলাদা করে লেখা হয় না। হয়েছে এতটা? এবার টেবিল তৈরি কর। অনেকক্ষণ টেবিলের জন্য তোরা হাউ চাষ করছিলি, এবার টেবিলটা লাস্ট টেবিলটা হবে, সেটা দিয়ে শেষ হবে। মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট টেবিলের দরকার নেই। এবার কর যেখানে যা সংখ্যা ছিল। কোথায় কি ছিল বল? 0 2 1 2 1 5 2 4 3। নতুন অ্যালোকেশন গুলো বলবি, পুরনো যা আছে সব ভুলে যা, নতুন যা অ্যালোকেশন হয়েছে সেটা বল।
হ্যালো, সেলে 5 কোথায়? এখানে ডেল 3-তে, 1 তাই তো? 3 হ্যাঁ হ্যাঁ তারপরে 2 1 সেলে 5 মানে O2 D1 O2D1 এইভাবে বল, তারপর বল। তারপর O2 D2 তে 5 O2D2, তারপর O3 D3 তে 5 ঠিক আছে। তো এটার অপটিমালিটি রিচ করেছে কিনা দেখে নিতে হবে। দেখার জন্য আবারও দেখতে পাচ্ছি সেখানে অ্যালোকেশন কম আছে। পুনরায় অ্যালোকেশন কিন্তু এখানে কম আছেই। অ্যালোকেশন কম থাকলে আবারও একটা এপসিলন ইয়ে করতে হবে, যাতে করে অন্যদের সঙ্গে লুপ ফর্ম করতে না পারে। কিচ্ছু করার নেই। এটা কি শেষ হবে? হুম এটা কি শেষ হবে আর? এবারই শেষ হবে, কিন্তু শেষ করার জন্য তো আবার একটা অ্যালোকেশন দরকার। সেটাই তো বলছি, পুরো এত বড় প্রসেস আবার করতে হবে নাকি? না না, থিটা আর আসবে নাকি? তবে অপটিমালিটি রিচ করে যাবে তো এবার। শুধু এপসিলনটা আসবে। ও এপসিলন না দিলে আমি ক্যালকুলেট করবো কি করে? আমার তো নাম্বার অফ অ্যালোকেশন কম আছে, 4টেই তো আছে। আচ্ছা, যাই হোক, যেখানে নেবো সেখানে কোনো লুপ যেন ফর্ম না হয়। আমি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি এখান থেকে যেটা দেখা যাচ্ছে, তাও বসালেই তো লুপ হবে না গো। হুম হ্যাঁ, এখানে কোনো লুপই কোথাও তৈরি বসা হবে। ঠিকই বলেছি, এখানে কোনো লুপ তৈরি হচ্ছে না। কোনো লুপ আমি এখানে দেখতে পাচ্ছি না। নেই, এখানে কোনো লুপ তৈরি হবে না, তুই আচ্ছা যেখানে খুশি দাদা, বল। একটা কথা বলো, ওই যে তখন ওইখানে এপসাইলনটা আমরা পুট করলাম, ওটার জায়গায় যদি আমরা অন্য কোথাও পুট করতাম তার জন্য কি রেজাল্টটা আলাদা আসতে পারতো? মানে তখন কি এটা হতে পারতো যে আহ, ওই টেবিলটা মানে এই টেবিলটাতেই অপটিমালিটি রিচ করে যেত, আর কোনো টেবিল করতে হতো না? সেটাতে হ্যাঁ, হতে পারতো কি? মনে হচ্ছে না, হয়তো হতো না। অন্য একটা দিয়ে চেষ্টা করে দেখবি। এখানে যার নেচার আছে, আশা করি সেই নেচারই থাকবে। আগেরটাতে যেমন রিচ করেন, মানে করার পর এখন যেমন অপটিমালিটি রিচ করবে, সেটাই হয়তো হবে কোনো জায়গায় বসালো। ঠিক আছে, এটার কোনো ইয়ে নেই, এটার কোনো লজিক নেই, কারণ এটা তোর যা খুশি হতে পারে। ওই জন্য তো কারোর কারোর এপসিলন মানে এটা সম্পূর্ণ, কি বলবো, একটা কোইন্সিডেন্ট তোর। বাই চান্স এক জায়গাতে নেওয়াতে যে অঙ্কটা ছোট হয়ে গেল, এরকম হতে পারে। ঠিক আছে, আবার অন্য জায়গাতে নেওয়াতে অঙ্কটা বড় হয়ে গেল, দুটো টেবিল বেশি করতে হলো, সেটাও হতে পারে। এলপিপি তে এই জিনিসটা বলা যায় না, সম্পূর্ণ অঙ্ক করলে তবে বোঝা যাবে। তবে লাস্টে গিয়ে অ্যান্সার সেম আসবে, কিন্তু মাঝখানে কারোর স্টেপ বেড়ে যেতে পারে, কারোর স্টেপ কমে যেতে পারে। ওটা যে কি, ধর কম এসছে স্টেপটা, সে কিন্তু জানো না যে তার স্টেপ কম আসবে। সে কিন্তু মুখস্থ করে যায়নি, কিন্তু তা সত্ত্বেও হয়তো বাই চান্স ধরাতে স্টেপ কম এসে গেছে। তো এটা এলপিপি তে এই ব্যাপারটা ঘটে। আমি ধর এখানে ধরছি এপসিলন ড্যাশ, ঠিক আছে? আমি ধর এখানে এপসিলন ড্যাশ ধরছি, ধরে এখানে ইউআই ভিজে ক্যালকুলেট কর। এখানে আর লেখার দরকার নেই, একবার লিখেছি মানে আর কোথাও কিচ্ছু লিখতে হবে না। আর কোথাও কিচ্ছু লিখবি না, কিন্তু প্রথম টেবিলে লিখতে হয়। এবার ওই নিয়মেই তো রিপিট হচ্ছে, তাই আর লেখার দরকার নেই। বল বল দাত্রী বল। এবার যদি প্রথমে একটা দেখে নিতে কথা হবে বলবো, সবচেয়ে বেশি অ্যালোকেশন। বল। এখানে তো সব কটা জায়গাতেই 2 2 করে হচ্ছে, মানে দুটো করে অ্যালোকেশন আছে, তাহলে দুটোর বেশি যে কোনো এক অ্যালোকেশন জায়গায় নিয়ে নেবো। যে কোনো এক জায়গায় নিতে হবে, সব জায়গায় নেওয়া যাবে না। আমি কিন্তু বারবার করে কথাটা বলে দিয়েছি, যাগুলো বলছি সেগুলো মাথায় রাখতে হবে। যে কোনো এক জায়গাতেই নিতে পারবি তুই। তুই যদি এখানে নিস, এখানে দুটো আছে বলে এখানে নিলাম, এখানে দুটো আছে বলে এখানে নিলাম, এখানে দুটো আছে বলে এখানে নিলাম, তাহলে তো হয়েই গেল। ওসব করলে হবে না, ঠিক আছে? একটাতেই জিরো নেওয়ার তোর লাইসেন্স দেওয়া আছে, বাকিগুলো ক্যালকুলেট করতে বলেছে, তাই কর। কেন জিরো নিতে পারবি না? ওই মোদিকে গিয়ে ধরতে হবে তাহলে। দেখ এদিকে, 5 5, এই ঘরের কথা বল। এখান থেকে এটা ক্যালকুলেট হয়ে যাবে অ্যালোকেটেড সেল দিয়ে। ভিতর মাইনাস বাইরে, তার মানে 1, 1 মাইনাস 0। এটা যখনই 1 হয়ে গেল, এই দুটো দিয়ে এটা ক্যালকুলেট হয়ে যাবে। ভিতরে কে 3, বাইরে কে 1, তার মানে কত 2। এটা এটা যখন পেয়ে গেলি, এটা দিয়ে কিছুই পাবি না।
কারণ এই বরাবর আর কোনো অ্যালোকেটেড সেল নেই। যাই হোক, এটাতে আছে এ আছে 0, এ আছে 0, কি হবে 0, ভিতরে 0 মাইনাস বাইরে 0, 0 মাইনাস 0 0। ঠিক আছে, এটা যে অমনি 0 পেলি, ঠিক আছে, ক্যালকুলেট করে 0 আনতে হবে, বসাতে পারবি না। তো 0 আসলো। এইবার এখানে একটা অ্যালোকেটেড সেল পাচ্ছি 0 করেসপন্ডিং 0 2, তাহলে 2 মাইনাস 0 করে 2 এখানে বসবে। আবার এটার সঙ্গে এটা লাইন দিয়ে চলে আসবে, তো এই কিচ্ছু ভাবতে হবে না। একটা যখনই ক্যালকুলেট করবি শুধু প্রসেসে কোনো গন্ডগোল করবি না, সব তোকে প্রসেস মানে তোর অঙ্ক থেকেই পেয়ে যাবি আস্তে আস্তে, পুরো চেনের মতো আসবে। এখানে 2 আছে, এখানে 1 আছে, বিয়োগ করলে 1 মাইনাস 2, নট 2 মাইনাস 1। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ। বোঝা যখন গেছে, এবার ওই গোল্লাগুলো ক্যালকুলেট করতে হবে। শুরু কর। গোল্লা কোথায় ক্যালকুলেট হয়? যেখানে অ্যালোকেশন হয়নি তাদের তো কিছু দিতে হবে। সব যদি অ্যালোকেটেড সেল পায়, নন অ্যালোকেটেড গুলো কি পাবে? গোল্লা পাবে। ঠিক আছে, তো গোল্লাগুলো ক্যালকুলেট কর। আচ্ছা, কি গোলের করতে হবে? ভেতরে 0 এনে লিখবো? হুম, সব লিখবি, যা আসবে তাই লিখবি, 0 প্লাস মাইনাস সব লিখবি। ঠিক আছে, লিখতে হবে, কারণ এটাও বারণ করছে নাকি আবার কেউ। 2 আমি জিজ্ঞাসা মাইনাস করলাম। 0 মাইনাস 1 সব লিখতে হবে। ঠিক আছে, 2 মাইনাস 0 মাইনাস আইসে 1। সব পজিটিভ আইসে। যাক, ভালো কথা। ঠিক আছে, মোটামুটি একটা টেবিল করার পর চলে আসবে। তবে চিন্তা একটা নেই, এখন জিরো, নিয়েও দেয়, এখন প্রথমবারই রিচ করে যায়। আমাদের সময় এই একটা সমস্ত জিরো প্রবলেম হাতে পাতে থাকতো। 0 আসুক, 0 আসলে অসুবিধা নেই। 0 আসছে মানে অল্টারনেটিভ সলিউশন আছে, 0 হুম আসছে মানে অল্টারনেটিভ সলিউশন আছে, তার মানে অন্য জায়গায় এপসাইলন নিলে অন্যরকম অ্যান্সারও পেতে পারতিস। ঠিক আছে, মানে হুম বিএফএস টা অন্যরকম পেতিস, মিন কস্টটা সেম পেতিস, কিন্তু বিএফএস টা অন্যরকম পেতে পারতিস, কারণ এখানে অল্টারনেটিভ সলিউশন আছে, বিকজ এখানে 0 আসছে। সবাই পজিটিভ আসলে ইউনিক সলিউশন, নেগেটিভ আসলে অপটিমালিটি এখনো রিচ করেনি, 0 আসলে অপটিমালিটি রিচ করেছে কিন্তু আরো একটা সলিউশন আছে, মানে আরো একটা কি এক বা একাধিক সলিউশন আছে, অল্টারনেটিভ সলিউশন আছে, তাই তো? বল বল বল, কোথায় কি হয়েছে, সংখ্যাগুলো বল। ওই তো পরেরটা 2, তারপরটা 3, তারপরটা 0। ওটা 0 0। এটা শূন্য। হুম, তারপরটা 3। ঠিক আছে, সবার বোঝা গেছে? এলপিবি কি জিনিসটা করে ভালো, এলো? এক পরীক্ষার হবে না? চাপ। লাস্টেরটা তো 1 হবে, হ্যাঁ এক সেটাই। হবে। 3ই হবে, এক 1 হবে কি করে? 2 মাইনাস 1, তাহলে কত হয়? 1 ফোর হয়, 1 আর 3 আর 4 মাইনাস মাইনাস 1। 4 মাইনাস 1, 3ই 3 তো হবে, হবে। 4 মাইনাস 2 মাইনাস 1। 2 মাইনাস 1টা তো ব্র্যাকেটে আছে, তুই ব্র্যাকেট তুলে দিস, সেই রকম হচ্ছে। ও ব্র্যাকেট তুলে দিয়েছিস, ওই জন্য মনে হয় এরকম আসছে। ঠিক আছে, ব্র্যাকেট তুলে প্লাস 1 করতে হবে। বোঝা গেছে? সবাই পজিটিভ এসছে, তাহলে লেখ হিয়ার del ij is greater equals to 0 for all I comma j, greater equals to 0 for all I comma j, তাহলে this implies optimality অপটিমালিটি রিচ করেছে। তো অপটিমালিটি যখন রিচ করেছে তখন কি লিখতে হবে? দেয়ার ফোর বা টেকিং epsilon dash tends to 0, এবার তোরা লিখতে পারিস অপটিমাল সলিউশন। এবার আমরা যে সলিউশনটা পাবো সেটাকে অপটিমাল সলিউশন আমরা বলবো, কারণ এতক্ষণ অপটিমালিটি রিচ করেনি, জাস্ট ইনিশিয়াল একটা বিএফএস, যেটাকে এই ধরে আমরা
মডিফাই করে করে অপটিমালি রিচ করাচ্ছি। এখন আমরা অপটিমাল সলিউশন সেটাকে বলতে পারছি। দি অপটিমাল সলিউশন ইজ কি হবে, এপসাইলন ড্যাশকে 0 ধরে বাকি যারা যারা রয়েছে মানে যা এখানে পেয়েছি সেটাই অপটিমাল সলিউশন। এটাই অপটিমাল সলিউশন তোর কাছে। এগুলো আরেকবার বল, এটাই আরেকবার বল। ওটাই তো এলো, তাহলে আবার কেন করতে লাগলো? অপটিমাল রিচ করালাম, সেটা বলতে হলো তো। আগের স্টেপে পর্যন্ত ওটা ছিল হচ্ছে ইনিশিয়াল বিএফএস, সেটা অপটিমাল সলিউশন ছিল কিনা এবার বুঝলাম। ঠিক আছে, x21 ছিল, 22 ছিল, 22 ছিল, হ্যাঁ 22 ছিল, আর কে ছিল, 33 ছিল। এবার এদের মিন কস্ট লিখে দিতে হবে। therefore মিন কস্টটা কি? মিন কস্ট কিছুই না, যে এগুলো রয়েছে xij এর, তার সঙ্গে cij এর গুণফল করে যোগফল। xij এর সঙ্গে cij গুণ করে যোগ, এটা হচ্ছে মিন কস্ট। তো x মানে 5, x13 ঘরে cij কে আছে, কোনায় কে বসে আছে 1, 5 ইন্টু 1, 5 ইন্টু 2, 5 ইন্টু 35 1, হয়েছে। 5 ইন্টু 3, হ্যাঁ হ্যাঁ 35, 35। 1 2 1 3, 1 2 1 3। ঠিক আছে, এবার কোয়েশ্চেনে জিজ্ঞাসা করতেই পারে এটা তোর ইয়ে আছে কিনা, অল্টারনেটিভ সলিউশন আছে কিনা, তাহলে লিখতে হবে সিন্স, যদি চায়, না চাইলেও গাদা গাদা লিখে দিবি, কি আছে, সিন্স টাইমটা একটু ঠিকঠাক দরকার। ফার্স্ট করবি, প্র্যাকটিস কর, এক ইয়ে করে করে ইয়ারের প্রবলেম গুলো ধরে ধরে প্র্যাকটিস কর, তবে গিয়ে ফার্স্ট হবে হাত। মেথড জেনে কিন্তু, মেথড যথেষ্ট সোজা, মেথড মনে থাকবে, কিন্তু মেথড মনে থাকলে লাভ হবে না, ক্যালকুলেশনের স্পিড দরকার এবং নির্ভুল ক্যালকুলেশন দরকার। মেথড জেনে গেলে আমার পরীক্ষার হলে গিয়ে যখন যে অঙ্কটা পেলাম সেটা গিয়ে ডাইরেক্ট ট্রাই করলাম, ও দিয়ে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে সিন্স কত নম্বর ঘরের 0 এসছে, কত নম্বরে 0 এসছে, 1 3 তে, এই তো 3 3, 1 ওই না, 3 1 3 ছিল না। 3 1 3 1। Since del 3 1 is equals to 0, the given problem the given problem has alternative solution.